প্রথমেই যে টপিকস যেটা সেটা হচ্ছে টেম্পারেচার এবং হিট। টেম্পারেচার জিনিসটা কি এবং হিট জিনিসটা কি? টেম্পারেচার হচ্ছে সেই প্রপার্টি যে প্রপার্টিতে ২ টা সাবস্ট্যান্স আম ধরেন এটা একটা সাবস্ট্যান্স এবং এটা একটা সাবস্ট্যান্স। এই ২ টা সাবস্ট্যান্স এর মধ্যে কে হিট ট্রান্সফার করবে এবং কে হিট রিসিভ করবে সেটা ডিটারমিন করে। সেটাকেই বলে টেম্পারেচার। অর্থাৎ দেখেন, temperature is a property of a substance that determines whether it will transfer or receive heat to or from another substance. এবং এই হিটটা কিভাবে যায়, কিভাবে ফ্লো হয়? হিট এনার্জিটা usually will flow from object of high temperature to one of low temperature. এটা হচ্ছে টেম্পারেচার। তাহলে হিট কি? হিট হচ্ছে is the form of energy that passes between two substance due to the difference in their temperature. অর্থাৎ আ উম এটা হচ্ছে সেই এনার্জির ফর্মটা যেটা ২ টা সাবস্ট্যান্স এর মধ্যে ডিফারেন্স ডিফাইন করে। The energy is in the form of vibrational energy of the molecule of the substance. এই হচ্ছে আপনার টেম্পারেচার এবং হিট। আচ্ছা, এখন এরপরে দেখেন, এরপরে আরো কয়েকটা আ উম এগুলো এগুলো হচ্ছে আপনার ডেফিনিশন টাইপের জিনিস কিন্তু এগুলো এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসে। তো এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে কেননা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। যেমন ১ম যেটা সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ এ ইউনিট মাস অফ সাবস্ট্যান্স বাই 1 কেলভিন। আপনারা যদি এই এককটা মনে রাখেন জুল পার কেজি কেলভিন তাহলে এই জিনিসটা সম্পর্কে আপনার মনে থাকবে। যে এখানে আপনার ইউনিট অফ টেম্পারেচার আছে, মাস সাবস্ট্যান্স আছে এবং জুল। মানে হচ্ছে কতটুকু হিট রিকোয়ার্ড হচ্ছে সেটা। মানে হচ্ছে কতটুকু হিট দরকার হচ্ছে একটা সাবস্ট্যান্স এর টেম্পারেচার ১ কেলভিন বাড়াতে সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ট্রিপল পয়েন্ট কি? ট্রিপল পয়েন্ট আপনারা সবাই জানেন অনেকবার পড়েছেন। ট্রিপল পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার এবং প্রেশার যেখানে সলিড, লিকুইড এবং গ্যাস ৩ টা ফেজই ইকুইলিব্রিয়াম এ থাকে। যেমন ওয়াটারের জন্য সেটা কত? 273.16 কেলভিন বা -0.01 ডিগ্রি সেলসিয়াস প্লাস আর প্রেশারটা কত? 611.2 প্যাসকেল। এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 273.15 কেলভিন। প্রেশার কত? 101.3 কিলো প্যাসকেল বা 760 মিলিমিটার। আর 273.15 কেলভিন মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই এই স এই এই ১ কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস বা ১ ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন এটা নিয়ে একটু পরে বলছি। আর ক্রিটিক্যাল টেম্পারেচার খুবই ইম্পোর্টেন্ট ক্রিটিক্যাল টেম্পারেচারটা। ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনিশন কি? ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনিশন হচ্ছে সেই টেম্পারেচার যেটার উপরে ব্যাপারকে আপনি যতই প্রেশার দেন সেটা লিকুইফাই হবে না। এই ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে ডিফাইন করা হয় সেটা গ্যাস নাকি ভ্যাপার। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকলে সেটা ভ্যাপার, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে সেটা হচ্ছে গ্যাস। আচ্ছা। এখন আসলাম লেটেন্ট হিট। লেটেন্ট হিটটাও খুবই ইম্পোর্টেন্ট। আপনারা যখন ইনহেলেশনাল অ্যানেস্থেটিক পড়েছেন তখন লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন সম্পর্কে পড়েছেন। তো লেটেন্ট হিটটা কি জিনিস? লেটেন্ট হিটটা হচ্ছে is the energy required to change the state of substance without changing its temperature. অর্থাৎ একটা সাবস্ট্যান্স এর আপনি স্টেট চেঞ্জ করবেন। ধরেন একটা লিকুইড আছে, সেই লিকুইডটাকে আপনি গ্যাসে কনভার্ট করবেন। কিন্তু এই যে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতেছেন, সেখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। এই যে টেম্পারেচার চেঞ্জ না করে একটা সাবস্ট্যান্স এর একটা স্টেটকে আপনি আরেকটা স্টেটে চেঞ্জ করে দিচ্ছেন। সেখানে যে এনার্জিটা প্রয়োজন হচ্ছে সেটাকে বলতেছে আপনার ল্যাটেন্ট হিট। এখন ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কি জিনিস? যেমন ধরেন এই যে একটা ধরেন এটা হচ্ছে একটা ভ্যাপোরাইজার চেম্বার। এই ভ্যাপোরাইজার এর মধ্যে আপনার লিকুইড আছে। এই যে এই লিকুইডটা থেকে ভ্যাপার হচ্ছে উইথআউট চেঞ্জিং টেম্পারেচার সেটাকে বলতেছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো সেই এনার্জিটা কোত্থেকে পাচ্ছে? সেই এনার্জিটা পাচ্ছে এই লিকুইড থেকে। যার কারণে যখন সে এখান থেকে ভ্যাপার হচ্ছে, কোন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না।
কিন্তু যেহেতু এনার্জিটা এই লিকুইডটা থেকে নিচ্ছে, এই লিকুইডের টেম্পারেচার কমে যাচ্ছে। আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে আপনার ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড কি জন্য ইউজ করা হয়? ইথাইল ক্লোরাইড ইউজুয়ালি অ্যানেসথেসিয়াতে ইউজ করা হয়। ধরেন আপনি স্পাইনাল দিলেন, স্পাইনাল দেওয়ার পরে আপনাকে চেক করতে হচ্ছে লেভেল অফ ব্লক কতটুকু। তো লেভেল অফ ব্লক কতটুকু সেটা চেক করার জন্য আমরা একটা কমনলি যে জিনিসটা ইউজ করি পেইন। কেননা পেইন আর টেম্পারেচার। কেননা টেম্পারেচার এবং পেইন ২ টা একই ফাইবার দিয়ে যায়। তার মানে যদি আমার কোল্ড সেনসেশন পেশেন্ট না পায়, তার মানে পেইন সেনসেশন ও পাবে না। এটা দিয়ে আমরা ব্লক অফ লেভেল ঠিক করি। ব্লকের লেভেল ঠিক করি। তো এই যে ইথাইল ক্লোরাইড সেটা কি করে? ইথাইল ক্লোরাইডটা থাকে হচ্ছে আপনার লিকুইড, প্রেশারাইজড অবস্থায় লিকুইড অবস্থায় থাকে। সেটাকে যখন আমরা স্প্রে করি, আমাদের শরীরে যায়, সেটা ইউজুয়ালি ভ্যাপার হয়ে উড়ে যায়। তো তার মানে আমরা কোল্ড ফিল করি কেন? কেননা এই যে লিকুইডটা যখন আমার শরীরে দেয়, সে চেঞ্জ হয়ে যায় ভ্যাপার হয়ে। এটাতে কোনো টেম্পারেচার এর প্রয়োজন হয় না। সে হিটটা নিচ্ছে কোত্থেকে? সে হিটটা নিচ্ছে আমার শরীর থেকে। আমার শরীর থেকে যখন সে হিটটা নিচ্ছে, যার কারণে আমার শরীরে ঠান্ডা লাগতেছে। এটাই হচ্ছে আপনার ইথাইল ক্লোরাইডের মেকানিজম অফ অ্যাকশন। যদি ঠান্ডা লাগে তার মানে বুঝতে হবে যে ওই জায়গাটায় এখনো পর্যন্ত ব্লক লেভেল পৌঁছায়নি। যদি পেশেন্ট কোনো ঠান্ডার ফিলিং না পায় তার মানে ওখানে আ ও ওটুটু ওই লেভেল পর্যন্ত আপনার ব্লক হইছে। এটা দিয়ে আমরা লেভেলের ব্লকটা বুঝি। আর লেটেন্ট হিট অফ ফিউশন কি জিনিস? লেটেন্ট হিট অফ ফিউশন হচ্ছে is a heat required to change a substance from solid to liquid state without changing its temperature. আচ্ছা। এখন দেখেন এই যে আমরা যে মেজার করি টেম্পারেচার স্কেল, সেই টেম্পারেচার স্কেল কি আছে? ইউজুয়ালি ৩ টা স্কেল আছে। ১ম টা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইটের কোনো সায়েন্টিফিক পারপাস নাই। তার মানে এটা আমরা না পড়লেও চলবে। এরপর আসে সেলসিয়াস এবং কেলভিন। এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট। সেলসিয়াস দেখেন কমনলি ইউজড ইন এভরিডে প্র্যাকটিস। আর সেলসিয়াসের সাথে কেলভিনের সাথে ফারেনহাইটের রিলেশন কি? এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে এটা আপনার মনে রাখতে সুবিধা হবে। যে 0 Kelvin is equal to -273 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস is equal to 273 কেলভিন। আচ্ছা, এখন কেলভিনের ক্ষেত্রে কেলভিন হচ্ছে আপনার এসআই ইউনিট এবং এটার ডেফিনিশন মাঝে আসে। সো হোয়াট ইস দ্য ডেফিনিশন অফ কেলভিন? কেলভিনের ডেফিনিশন হচ্ছে ইট ইস ডিফাইন্ড অ্যাজ 1/273.16 অফ দ্য থার্মোডায়নামিক ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এখন আরেকটা খুবই ইম্পোর্টেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে যদি আপনি কেলভিন ডাবল করেন, মানে টেম্পারেচার কেলভিন হিসেবে ডাবল করেন, তাহলে ভলিউম ডাবল হবে। কিন্তু ডিগ্রি সেলসিয়াস যদি ডাবল করেন, তাহলে ভলিউম ডাবল হবে না। দেখেন, a volume of gas at x Kelvin will be doubled by increasing the temperature to 2 Kelvin. অর্থাৎ দেখেন, এখানে ভলিউম আপনার ৩০০ কেলভিন আর ৬০০ কেলভিন ভলিউম হয়ে যায় ডাবল। কিন্তু যদি আপনি ডিগ্রি সেলসিয়াস ইউজ করেন সেক্ষেত্রে ডাবল, মানে আপনি যদি ডাবল করেন ডিগ্রি সেলসিয়াস তাহলে ডাবল হবে না। দেখেন ভলিউম অফ গ্যাস এট 300 কেলভিন, ভলিউম অফ গ্যাস এট 600 কেলভিন সেটা ডাবল হয়ে যায়। কিন্তু ডিগ্রি সেলসিয়াস যদি করেন তাহলে সেটা ডাবল হবে না। এটা আপনার খুব ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, এখন হচ্ছে এই যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আপনি মেজার করবেন কিভাবে? ২ টা উপায় আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ে, আরেকটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল ওয়ে। ইলেকট্রিক্যাল ওয়ে কি? ইলেকট্রিক্যাল ওয়ে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স ওয়্যার, থার্মিস্টর, থার্মোকাপল। নন ইলেকট্রিক্যাল কি আছে? লিকুইড এক্সপানশন, ডায়াল থার্মোমিটার, টিম্প্যানিক অ্যান্ড ইনফ্রারেড এয়ার থার্মোমিটার, কেমিক্যাল থার্মোমিটার। এই সবগুলো জিনিস সম্পর্কে আপনার জানতে হবে। কি জানতে হবে দেখেন। রেজিস্ট্যান্স ওয়্যার, রেজিস্ট্যান্স ওয়্যার যেটা ইউজুয়ালি যে মেটালটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্লাটিনাম। খুবই ইম্পোর্টেন্ট। increases linearly with temperature অর্থাৎ প্লাটিনামের আপনি টেম্পারেচার যদি বাড়ান তাহলে রেজিস্ট্যান্স বাড়বে এবং এটার রিলেশনশিপ কিরকম? এটার রিলেশনশিপ হচ্ছে লিনিয়ার। খুবই ইম্পোর্টেন্ট। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এরা ভেরি অ্যাকুরেট। ডিসঅ্যাডভান্টেজ কি? এরা ফ্রাজাইল, স্লো রেসপন্স টাইম। আচ্ছা, এখন থার্মিস্টর কি জিনিস দেখেন। থার্মিস্টরে ইউজ করা হয় একটা সেমিকন্ডাক্টর, এ স্মল বিট অফ মেটাল অক্সাইড যেটার রেজিস্ট্যান্সটা
এক্সপোনেনশিয়াল উইথ দ্য টেম্পারেচার। তাহলে রেজিস্ট্যান্স ওয়্যার আমরা দেখছিলাম কিরকম, রেজিস্ট্যান্স ওয়্যার হচ্ছে গিয়ে লিনিয়ার রিলেশনশিপ। আর থার্মিস্টরের ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ টেম্পারেচারের সাথে, সাথে। খুবই ইম্পোর্টেন্ট। থার্মিস্টর কোথায়, কোথায় ইউজ করা হয়? ইউজুয়ালি পিএ ক্যাথেটার এবং ইসোফেজিয়াল স্টেথোস্কোপে ইউজ করা হয়। অ্যাডভান্টেজ কি? চিপ, ফাস্ট রেসপন্স টাইম এবং স্মল। ডিসঅ্যাডভান্টেজ কি? এদের ক্যালিব্রেশনের এরর হওয়ার চান্সেস অনেক বেশি থাকে আর ডিটোরিয়েট ওভার টাইম। আচ্ছা, এখন আচ্ছা, এখানে যে ইম্পোর্টেন্ট জিনিসটা বললাম যে ক্যালিব্রেশন এরর হয়, এটা সবচেয়ে বেশি হয় যদি আপনি টেম্পারেচারে লার্জ চেঞ্জ করেন। যেমন হচ্ছে অটোক্লেভ। অর্থাৎ এই থার্মিস্টর যেটা থাকে আপনার পিএ ক্যাথেটারে, সেটাকে যদি আপনি অটোক্লেভ করে আপনার স্টেরিলাইজেশন করেন, তাহলে পরের বার সেটাকে আপনি ইউজ করতে পারবেন না। সেটা ক্যালিব্রেশন এরর হয়ে যাবে। এটাই হচ্ছে এটার ইম্পোর্টেন্স। তার মানে হচ্ছে আপনার এই যে পিএ ক্যাথেটার বা এসোফেজিয়াল স্টেথোস্কোপ, এগুলোকে কখনোই আপনারা অটোক্লেভ করতে পারবেন না। আচ্ছা। এরপর কি? এরপর হচ্ছে থার্মোকাপল। প্লাটিনাম রেজিস্ট্যান্স আর থার্মোকাপল এর মধ্যে মানে মিল যেটা, সেটা হচ্ছে থার্মিস আ আ রেজিস্ট্যান্স ওয়্যার এবং থার্মোকাপল ২ টাই হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ ফলো করে। আর থার্মোকাপল এর মধ্যে স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে এরা সিবেক ইফেক্ট ইউটিলাইজ করে। সিবেক ইফেক্টটা কি জিনিস? সিবেক ইফেক্টটা হচ্ছে is a phenomenon in which a temperature difference between two dissimilar electrical conductor or semiconductors produce a voltage difference between the two substance। মানে এখানে ২ টা সাবস্ট্যান্স থাকে, তাদের যে ভোল্টেজের ডিফারেন্স সেটা দিয়ে টেম্পারেচারটা ডিটারমিন্ড হয়। আর এটাকে বলতেছে আপনার সিবেক ইফেক্ট। অ্যাডভান্টেজ কি? ক্যান বি মেড ভেরি স্মল, চিপ, টাফ। ডিসঅ্যাডভান্টেজ কি? নিডস সিগন্যাল অ্যাপ্লিকেশন। আমি জানি এই ব্যাপারগুলো খুবই বোরিং, কিন্তু এগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং এমসিকিউ তে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এখান থেকে আসে। তাহলে প্রত্যেকটা জিনিস আজকে যে আ কথাগুলা বলবো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এরপর আসেন নন ইলেকট্রিক্যাল যেগুলো, সেগুলো নিয়ে কথা বলি। ১ম এ যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে লিকুইড এক্সপানশন, মানে কি থার্মোমিটার। থার্মোমিটারে ২ ধরনের লিকুইড আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে মার্কারি, একটা হচ্ছে অ্যালকোহল। মার্কারির সুবিধা কি? অ্যালকোহলের সুবিধা কি? এটাও কিন্তু খুব একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ। দেখেন, মার্কারি হচ্ছে গিয়ে হাই টেম্পারেচারের জন্য সুইটেবল। কেন? কেননা এরা -39 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা টেম্পারেচার মেজার করতে পারে। কিন্তু অ্যালকোহল অতটুকু পর্যন্ত যেতে পারে না। অ্যালকোহল হাইয়েস্ট যেতে পারে 78.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু এই অ্যালকোহলের আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে এরা লো টেম্পারেচারে খুব ভালো কাজ করে। কিরকম? যেমন মার্কারি দেখেন, মার্কারি -39 ডিগ্রি সেলসিয়াসেই ও আ আ আ মানে -39 ডিগ্রি সেলসিয়াস এর নিচেও ভালো অ্যাক্টিভ না, ভালো কাজ করতে পারে না। কিন্তু অ্যালকোহল যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি -117 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারবেন। কিন্তু আবার হাই হাই টেম্পারেচার এর ক্ষেত্রে এটা ভালো না। কেননা এরা 78 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটা খুব ভালো রিফ্লেক্ট করে, কিন্তু তারপরে আর ভালো রিফ্লেক্ট করে না। সেক্ষেত্রে হাই টেম্পারেচার এর জন্য আবার মার্কারি ভালো। কেন? কেন এরা 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারে। আর অ্যালকোহলের সুবিধা হচ্ছে এরা চিপ, লেস টক্সিক ইন দ্য ইভেন্ট অফ ব্রেকেজ অ্যান্ড মোর সুইটেবল ফর লো টেম্পারেচার। তাহলে আমরা কি লিকুইড ইউজ করতে পারি? মার্কারি এবং অ্যালকোহল। মার্কারি কোন টেম্পারেচারের জন্য সুবিধাজনক? হাই টেম্পারেচারের জন্য না লো টেম্পারেচারের জন্য? অ্যালকোহল কখন খুব ভালো কাজ করে? হাই টেম্পারেচারে না লো টেম্পারেচারে? অ্যালকোহলের আর কি সুবিধা আছে? খুবই ইম্পোর্টেন্ট। দেখেন, অ্যাডভান্টেজ কি? পাওয়ার সাপ্লাই লাগে না। এরা সিম্পল এবং রিলায়েবল। ডিসঅ্যাডভান্টেজ কি? এদের 2 to 3 মিনিট নিডেড ফর ইকুইলিব্রেশন, রিস্ক অফ ক্রস ইনফেকশন, নন ডি সেজন্য এরা ইউজুয়ালি নন ডিসপোজেবল। আর রিজিড, রিস্ক অফ ব্রেকেজ অ্যান্ড ট্রমা। আচ্ছা। এরপর আসে কি? এরপর আসে হচ্ছে গিয়ে ডায়াল থার্মোমিটার। ডায়াল থার্মোমিটারের সাথে আপনার আ আ থার্মিস্টরের অনেকটা মিল আছে। এখানেও ২ টা 2 dissimilar metal with 2 different coefficient of expansion are fixed together in a coil। হ্যাঁ? এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে মেজার করা হয়। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট না? যে ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা। অ্যাডভান্টেজ হচ্ছে চিপ, রোবাস্ট, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট ভেরি অ্যাকুরেট, prone to calibration error। তো ডায়াল থার্মোমিটারের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ খুবই ইম্পোর্টেন্ট। আর ইউজুয়ালি বায়োমেটালিক স্ট্রিপ ইউজ করা হয়, সেটা খুব ইম্পোর্টেন্ট। আর বোরডন গজ ইউজ করা হয়। আচ্ছা। এখন হচ্ছে টিম্পেনিক অ্যান্ড ইনফ্রারেড এয়ার থার্মোমিটার। এটা খুবই ইম্পোর্টেন্ট। কেননা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা
খুব ইউজ করা হয় আমাদের কোর টেম্পারেচার মেজার করার জন্য। কেন? টিম্প্যানিক মেমব্রেনের সাথে আর টেম্পারেচারের সম্পর্ক কি? দেখেন, টিম্প্যানিক মেমব্রেন emits ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেক্ট্রোম্যাগনেটিক এর যে রেডিয়েশন এমিট করতেছে, সেই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেংথটা বিভিন্ন টেম্পারেচারে বিভিন্নভাবে ভ্যারি করে। সেটাই হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার মেজারমেন্ট। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ওয়েভলেংথ সেটা নির্দিষ্ট হবে। এটাই হচ্ছে আমার এই টিম্প্যানিক মেমব্রেন দিয়ে টিম্প্যানিক মেমব্রেনের আ উম উম মানে টিম্প্যানিক মেমব্রেনের যে টেম্পারেচার সেটার সাথে এটার প্রিন্সিপাল। আচ্ছা, tympanic membrane emits electromagnetic radiation, the intensity and the wavelength for which the intensity of radiation is maximum varies with body temperature. Infrared ear thermometer detect radiation emitted by the eardrum and ear canal. Tympanic membrane thermometers are inserted further into the ear and receive radiation from the tympanic membrane only. More representative of core temperature. ঠিক আছে? এই জিনিসটা কানের ভিতর ঢুকানো হয়। কানের ভিতর ঢুকালে কি করে? ওই যে tympanic membrane এর ভিতরে যে electromagnetic radiation হচ্ছে সেটাকে সে রিড করে। সেটাকে সে রিড করে তারপর সে টেম্পারেচারটা মেজার করে। কিভাবে? কেননা এই টেম্পারেচারের সাথে ওই আপনার ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর যে ওয়েভলেংথ সেটা আ আ রিলেশন আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েভলেংথ এর ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা নির্দিষ্ট টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে। এটাই হচ্ছে এটার টেম্পারেচার মেজারমেন্ট এর প্রিন্সিপাল। এটাতে আপনার ২ ধরনের সেন্সর ইউজ করা হয়। একটা হচ্ছে পাইলো ইলেকট্রিক সেন্সর, আরেকটা হচ্ছে থার্মো পাইল সেন্সর। আর এই থার্মোপাইল সেন্সর যেটা সেটা থার্মোকাপল দিয়ে মেজার আ মানে বানানো হয়। অ্যাডভান্টেজ কি? উইক, ডিসঅ্যাডভান্টেজ কি? ইনঅ্যাকুরেট ইফ এক্সেসিভ ইয়ারওয়াক্স। ইয়ারওয়াক্স বেশি থাকলে এটা কাজ করবে না। আর ১ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে কাজ করবে না। তাহলে ১ বছরের কম বাচ্চাদের যদি কাজ না করে, তাহলে তাদের ক্ষেত্রে আমি কি করে মাপবো? তাদের ক্ষেত্রে মাপার আরেকটা উপায় হচ্ছে কেমিক্যাল থার্মোমিটার। কেমিক্যাল থার্মোমিটারটা কি জিনিস? একটা প্লাস্টিক স্ট্রিপ থাকে। সেই প্লাস্টিক স্ট্রিপের মধ্যে কিছু লিকুইড ক্রিস্টাল থাকে। এই লিকুইড ক্রিস্টাল গুলা কালার চেঞ্জ করে টেম্পারেচারের উপরে। বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম কালার চেঞ্জ করে। সেটা দিয়ে আমরা আ উম ইউজুয়ালি টেম্পারেচারটা মেজার করি। এই গেল হচ্ছে আপনার কিভাবে আমরা টেম্পারেচার মেজার করি। টেম্পারেচার মেজারমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট। একটা কি? একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ে, যেটা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স ওয়্যার, থার্মিস্টর, থার্মোকাপল। আর কিছু হচ্ছে কি নন নন ইলেকট্রিক্যাল। আচ্ছা, এখন এই যে আমরা কোড টেম্পারেচার বলি, এই কোড টেম্পারেচার জিনিসটা আসলে কি জিনিস? এই কোড টেম্পারেচারটা হচ্ছে আসলে দেখেন, কোড টেম্পারেচার ইস দ্য টেম্পারেচার অফ দ্য ব্লাড পারফিউজিং দ্য ভাইটাল অর্গানস। আমাদের ভাইটাল অর্গানে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে, সেই ব্লাডের যে টেম্পারেচার সেটাকে আমরা বলতেছি কোর টেম্পারেচার। এখন এই কোর টেম্পারেচার কোথায় মাপা যায়? বিভিন্ন জায়গায় মাপা যায়। বিভিন্ন জায়গায় মাপার সুবিধা-অসুবিধা কি? ১ নাম্বার হচ্ছে ইসোফেজিয়াল। ইসোফেজিয়াল ইউজুয়ালি কোন জায়গায় ইসোফেজিয়াল? লোয়ার থার্ড অফ দ্যা ইসোফেজিয়াল এ আমরা কোর টেম্পারেচার দেখি। এখন এই কোর টেম্পারেচার হাইয়ার বা লোয়ার হইতে পারে যদি আমি ইন্সপায়ার্ড এয়ারটা মানে আপনি যদি ইন্সপায়ার্ড এয়ারটা কুল হয় তাহলে সেটার টেম্পারেচার ভ্যারি করবে। ইন্সপায়ার্ড এয়ার ওয়ার্ম হইলে সেটার টেম্পারেচার ভ্যারি করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে রেকটাল। রেকটাল টেম্পারেচারটা সেটা ইউজুয়ালি কোর টেম্পারেচার চেয়ে ০.৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। খুবই ইম্পোর্টেন্ট। এটা থেকে প্রচুর এমসিকিউ আসে। কেন ০.৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে? ২ টা কারণ। ১ নাম্বার কারণ হচ্ছে আপনি যেখানে টেম্পারেচারটা মাপতেছেন সেখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হচ্ছে। সেই ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হওয়ার কারণে টেম্পারেচার একটু বেশি। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনার ফিসেস যেহেতু ওখানে ফিসেস থাকে, ফিসেস একটা ইনসুলেটিং ইফেক্ট তৈরি করে। সেটার কারণে টেম্পারেচার একটু বেশি থাকায়। আর এই রেকটাল টেম্পারেচার যদি আপনি বেবির ক্ষেত্রে দেখতে চান, তাহলে পারফোরেশন এর রিস্ক থাকে। এটা হচ্ছে রেকটাল টেম্পারেচার মাপার আ কিছু সাইড ইফেক্টস। ব্লাড ভিয়া পিএ ক্যাথেটার। আপনি ডিরেক্ট ওই ব্লাডটা মেজার করতে পারেন। আপনার কোর টেম্পারেচার মানে কি? আপনার ভাইটাল অর্গানকে যে পারফিউজ করতেছে, আপনি ডিরেক্ট হার্টের মধ্যে যেয়ে দেখে আসতে পারবেন ওখানে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে তার টেম্পারেচার কত। সেটা হচ্ছে বেস্ট এস্টিমেট ওয়ে টু মেজার দ্যা কোর টেম্পারেচার। কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে খুবই ইনভেসিভ একটা প্রসিডিউর। আমরা স্কিনে দেখতে পারি। স্কিনে দেখে দেখেন
স্কিনে দেখা the difference between the skin and core temperature can be used as an assessment of the degree of shock or peripheral perfusion. এটা নিয়ে একটু পরে আমি আবার বলব। ব্লাডারে আমরা দেখতে পারি। কিন্তু ব্লাডারে কোর টেম্পারেচার দেখতে গেলে ঝামেলা যেটা হচ্ছে, যদি ফ্লো রেট বেশি থাকে তাহলে ইনঅ্যাকুরেসি হবে। আরেকটা তো বললাম টিম্প্যানিক মেমব্রেন। সেই টিম্প্যানিক মেমব্রেনটা হাইপোথ্যালামিক টেম্পারেচারের সাথে কোরিলেট করে। খুবই ইম্পোর্টেন্ট। যে টিম্প্যানিক মেমব্রেন যেটা সেটা হাইপোথ্যালামিক টেম্পারেচারের সাথে কোরিলেট করে। টিম্প্যানিক মেমব্রেনে আমরা কিভাবে টেম্পারেচার মেজার করি? প্রিন্সিপালটা কি? আমাদের টিম্প্যানিক মেমব্রেন থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট হয়। সেটার যে ওয়েভলেংথ সেটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ওয়েভলেংথ এর ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট হয়। সেটার উপর ভিত্তি করে আমরা টেম্পারেচারটা মেজার করি। আচ্ছা, এখন আসেন কিছু ক্লিনিক্যাল কথাবার্তায় যাই। এই যে কোর টেম্পারেচার বললাম, কোর টেম্পারেচার মানে হচ্ছে সেই টেম্পারেচারটা যে টেম্পারেচার মানে সেই ব্লাডের টেম্পারেচারটা যেটা আমার যে ভাইটাল অর্গানকে সাপ্লাই দিচ্ছে। সেটা কত? সেটা হচ্ছে 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের বডির অন্যতম প্রধান টাইটলি কন্ট্রোল ফিজিওলজিক্যাল প্যারামিটার হচ্ছে এই বডি টেম্পারেচারটা। খুব টাইটলি এটা মেইনটেইন হয় 36.5 টু 37.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন ওই যে বললাম পেরিফেরাল বডি টেম্পারেচার। পেরিফেরাল বডি টেম্পারেচারের সাথে কোর টেম্পারেচারের যে পার্থক্য সেটা ইউজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখন এটা আপনার সার্কামস্ট্যান্সেস ভেদে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস এ সেটা আপ টু 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিফারেন্স হয়ে যেতে পারে। মানে আপনার 36.5 ডিগ্রি সেলসিয়াস, 37.5 ডিগ্রি সেলসিয়াস। আপনার বাইরে যে টেম্পারেচারটা সেটা বাইরের টেম্পারেচার অনুযায়ী যদি গরম হয় তাহলে একটু বেশি থাকবে, যদি ঠান্ডা হয় তাহলে একটু কম থাকবে। এনভায়রনমেন্ট যদি কোল্ড হয় তাহলে মানে পেরিফেরাল বডি টেম্পারেচার একটু কোল্ড থাকবে আর ওয়ার্ম হলে একটু ওয়ার্ম থাকবে। সেটার পার্থক্য কতটুকু হবে? ২ থেকে ৩ ডিগ্রি। কিন্তু এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস এ যেমন ধরেন আপনার খুবই পেশেন্ট শকে আছে। পেশেন্ট শকে থাকা মানে কি? পেরিফেরাল সার্কুলেশন নাই। যে ভাইটাল অর্গান যেগুলো সেগুলো সার্কুলেশন পুয়ার। যেহেতু সার্কুলেশন পুয়ার তার মানে কি আমার এই যে টেম্পারেচার আর এই পেরিফেরাল টেম্পারেচার এই দুটার মধ্যে পার্থক্য অনেক বেড়ে যাবে। এটাই হচ্ছে আপনার কোর টেম্পারেচার এবং পেরিফেরাল টেম্পারেচারের মধ্যে পার্থক্য। এবং ইউজুয়ালি আপনারা যখন বিগ সার্জারি বা ইনভেসিভ সার্জারি করবেন, কার্ডিয়াক সার্জারি বিশেষ করে কার্ডিয়াক সার্জারি বা বিগ ল্যাপারেটমি তখন যেটা করা হয় মানে বিগ ল্যাপারেটমি ইন ভেরি ক্রিটিক্যালি ইল পেশেন্ট তখন ২ টা টেম্পারেচার দেখা হয়। কোর টেম্পারেচার দেখা হয় এবং আপনার পেরিফেরাল টেম্পারেচার দেখা হয়। এবং আমাদের টার্গেট হচ্ছে কি এই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসটা মেইনটেইন করা। যদি এটা বাড়তে থাকে তার মানে বুঝতে হবে যে আমার পেরিফেরাল সার্কুলেশন এ অল্টার হচ্ছে এবং সেন্ট্রাল সার্কুলেশন এ অল্টার হচ্ছে। কেননা শক যখন হবে তখন সে পেরিফেরাল সার্কুলেশন বন্ধ করে আল্টিমেটলি আমার কোর যে মানে আমার যে ভাইটাল অর্গান গুলো আছে, ভাইটাল অর্গানে ব্লাড সাপ্লাই দেয়া তার মেইন কাজ হয়ে দাঁড়ায়। আল্টিমেটলি কি থাকবে পেরিফেরাল যে টেম্পারেচারটা সেটা পেরিফেরাল টেম্পারেচার কমতে থাকবে। এবং এই যে ডিফারেন্স যেটা এই ডিফারেন্সটা বাড়তে থাকবে। এটা থেকে আপনি আ যে সিচুয়েশন এর এক্সট্রিমিজম টা বুঝতে পারবেন। আচ্ছা। এখন এই যে বডি টেম্পারেচারটা মেইনটেইন হচ্ছে, এটা একটা ব্যালেন্স। কিসের ব্যালেন্স? হিট লস এবং হিট প্রোডাকশন। কিভাবে হিট লস হচ্ছে, কিভাবে হিট প্রোডাকশন হচ্ছে। কেননা এই ২ টা জানা আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট কেননা এটার ব্যালেন্সের উপর ভিত্তি করে আমার বডি যে টেম্পারেচার সেটা মেইনটেইন করে। হিট লস কিভাবে হয়? আমরা জানি রেডিয়েশন, কনভেকশন, ইভাপোরেশন, কন্ডাকশন এবং রেসপিরেশন। হিট প্রোডাকশন হচ্ছে কিভাবে? ১ নাম্বার বেসাল মেটাবলিক প্রসেস, এক্সারসাইজ, শিভারিং অ্যান্ড নন শিভারিং থার্মোজেনেসিস। নন শিভারিং থার্মোজেনেসিস হচ্ছে কোথায়? নিউন্যাটস এ এবং ইনফ্যান্ট এ। আচ্ছা, আরেকটা খুবই ইম্পোর্টেন্ট জিনিসটা, এই যে হিট লস হচ্ছে, হিট লসের পার্সেন্টেজ সহ যেমন রেডিয়েশন হচ্ছে আপনার 40% লস হিট লস হচ্ছে কিভাবে? ডিউরিং যে রেডিয়েশন এ। কনভেকশন এর 30%, ইভাপোরেশন এর 20%, কন্ডাকশন এর লেস দ্যান 5% এবং 10% হচ্ছে গিয়ে রেসপিরেশন দিয়ে। আচ্ছা। এখন এই রেডিয়েশন এ যেহেতু আপনার বডি থেকে রেডিয়েট করতেছে, তাহলে এই ধরেন একটা পেশেন্টকে আপনি অ্যানেসথেসিয়া করলেন। অ্যানেসথেসিয়া করলে এই উপায়ে আপনার বডি থেকে হিট লস হবে। আপনি হিট লস প্রিভেনশন করতে চাচ্ছেন। তাহলে কিভাবে প্রিভেনশন করবেন? রেডিয়েশন করে কি করে? রেডিয়েশন এ দেখেন, রেডিয়েশন এর মাধ্যমে আমাদের বডি থেকে টেম্পারেচারটা বেরিয়ে যাচ্ছে।
তাহলে আমাদের কি করতে হবে? এই হিট লস প্রিভেনশন এর জন্য পেশেন্টের যে মানে কভার করতে হবে আল্টিমেটলি। পেশেন্টের যে জায়গাটা ওপেন থাকবে সেই জায়গাটা প্রায় কভার করে দিতে হবে যাতে রেডিয়েশনটা না হয়। কনভেকশন কি জিনিস? কনভেকশন এর মানেটা হচ্ছে ধরেন এই হচ্ছে আপনার আ আ ওটি থিয়েটার টেবল, এই হচ্ছে আপনার পেশেন্ট। আমি বললাম কি এই হচ্ছে হাত, এই হচ্ছে পা। এখন বললাম কি রেডিয়েশন। রেডিয়েশন প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? পেশেন্টকে এরপর কি? এরপর হচ্ছে গিয়ে কনভেকশন। কনভেকশন মানে কি? কনভেকশন মানে হচ্ছে আমার এই এনভায়রনমেন্ট এর টেম্পারেচার আর আমার বডি টেম্পারেচার এর ডিফারেন্স। যদি আমার এনভায়রনমেন্ট এর টেম্পারেচার কম থাকে, কনভেকশন এর মাধ্যমে আমার বডি থেকে এখানে টেম্পারেচার চলে যাবে। তাহলে এই কনভেকশন প্রিভেন্ট করার জন্য আমার কি করতে হবে? ওটির যে টেম্পারেচার, সে টেম্পারেচারটাকে বাড়ায় দিতে হবে। ইভাপোরেশন। ইভাপোরেশন কার উপর ডিপেন্ড করতেছে? আপনার যে ইনসিশন, সেই ইনসিশনটা কত বড় এবং সেটা কিভাবে আপনি কভার আপ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনার ইনসিশন যদি অনেক বেশি বড় হয়, যেমন ল্যাপারোটমিতে ইভাপোরেশন এর পরিমাণ অনেক বেশি থাকবে ছোট ইনসিশনের চেয়ে। আর হচ্ছে কন্ডাকশন খুবই কম পরিমাণে হয়। কন্ডাকশন মানে হচ্ছে কি এই যে আপনার আ আপ আ যে সারফেস এর সাথে আপনার বডিটা আছে, সেই সারফেস দিয়ে আপনার যদি বডিটা চলে যায়। তাহলে এই কনভেকশন প্রিভেন্ট করার রেডিয়েশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করলাম? বডিকে কভার করলাম। কনভেকশন প্রিভেন্ট করার জন্য কি করলাম? এই যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ১ নাম্বার বাড়ালাম। ২ নাম্বার হচ্ছে গিয়ে পেশেন্টের গায়ে যদি আমি একটা ওয়ার্ম এয়ার আ আম আম যেটাকে বলে বিয়ার হাগার, ওয়ার্ম এয়ার দিয়ে দিই, তাহলে যেটা হবে আমার বডি থেকে টেম্পারেচারটা বাইরে যাবে না। কেননা আমার বডির উপরে যে টেম্পারেচার সেটা আমার বডি টেম্পারেচারের চেয়ে বেশি। ইভাপোরেশন বললাম, কন্ডাকশন এর পরিমাণ খুবই কম। আ আমাদের যে মডার্ন যে অ্যানেসথেসিয়া টেবল গুলা আছে, সেই টেবল গুলার কারণে আমার কন্ডাকশন ইউজুয়ালি কম হয়। তারপরেও যদি যাদের ক্ষেত্রে টেম্পারেচার লস করার চান্সেস বেশি, যেমন নিওনেটদের ক্ষেত্রে, সেই নিওনেটদের ক্ষেত্রে যে আপনার যে বেডের উপরে একটা ওয়ার্ম ম্যাট্রেস দেওয়া হয়, যাতে এই কন্ডাকশন এর পরিমাণও কম থাকে। আর 10% থাকে হচ্ছে আপনার রেসপিরেশন দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে রেগুলেশন। কিভাবে রেগুলেশন হয়? ২ ভাবে এই টেম্পারেচারটা রেগুলেশন হচ্ছে। একটা হচ্ছে ফরওয়ার্ড ফিডব্যাক মেকানিজম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। খুবই ইম্পোর্টেন্ট। দেখেন, একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড মেকানিজম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ফিড ফরওয়ার্ড বা ফরওয়ার্ড ফিডব্যাক মেকানিজম যেটা, সেটা কে মেইনটেইন করে? সেটা মেইনটেইন করে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা কিভাবে মেইনটেইন হচ্ছে? যে বাইরের যে টেম্পারেচার, সেটার উপর ডিপেন্ড করতেছে আমি কিভাবে আমার এই টেম্পারেচারটাকে মেইনটেইন করব। উদাহরণ কি? ধরেন বাইরে স্নো হচ্ছে। যখন বাইরে স্নো হচ্ছে, তখন আমরা নিজেরাই যেটা করি যে কোট পরি, সোয়েটার পরি, সবকিছু পরে মেইনটেইন করি। এই টেম্পারেচারটা যাতে আমাদের টেম্পারেচারটা লুজ না হয়। অথবা যদি বাইরে বেশি গরম পড়ে তাহলে আমরা হালকা কাপড়-চোপড় পরি যাতে আমাদের শরীরের টেম্পারেচারটা মেইনটেইন হয়। এটা হচ্ছে ফিড ফরওয়ার্ড মেকানিজম। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এখন এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা নিয়ে একটু বিস্তারিত বলি। এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আসলে ৩ টা জিনিস থাকে। ১ নাম্বার হচ্ছে আপনার সেন্সর, ২ নাম্বার হচ্ছে কন্ট্রোল সেন্টার, ৩ নাম্বার হচ্ছে আপনার ইফেক্টর সিস্টেম। সেন্সর কারা? দেখেন, these are a large family of temperature gated ion channels known as transient receptor potential channels. Peripheral and core temperature sensors send information to the hypothalamus. এই সেন্সর গুলা আপনার যে টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটাকে সেন্স করে, কইরে কন্ট্রোল সেন্টারে পাঠায়। কন্ট্রোল সেন্টারটা কে? কন্ট্রোল সেন্টারটা হচ্ছে আপনার হাইপোথালামাস। হাইপোথালামাস যখন ডিসাইড করে ওই টেম্পারেচারের উপরে, এই যে এরা হচ্ছে সৈন্য। সৈন্যরা রাজাকে ইনফরমেশন পাঠাচ্ছে যে দেখেন এখন এখানে না, এরা হচ্ছে গুপ্তচর। গুপ্তচররা পাঠাচ্ছে ইনফরমেশন রাজাকে যে এখানে টেম্পারেচার কম বা বেশি। রাজা তখন ডিসাইড করতেছে এখন আমাকে টেম্পারেচার বাড়াইতে হবে বা কমাইতে হবে। তখন সে সৈন্য পাঠায়। হ সৈন্য পাঠায় ইফেক্টর সিস্টেম অথবা মানে হয় টেম্পারেচার বাড়াইতে হবে অথবা টেম্পারেচার কমাইতে হবে। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে টেম্পারেচার কমানোর ব্যবস্থা করে। যদি বেশি থাকে তাহলে বাড়ানোর ব্যবস্থা করে। কিভাবে? দেখেন, টেম্পারেচার লুজিং মেকানিজম। ধরেন টেম্পারেচার বেশি। এই টেম্পারেচার সেন্সর বলল হাইপোথালামাসকে যে, "দেখো বাইরে কিন্তু টেম্পারেচার অনেক বেশি। তোমার টেম্পারেচার এখন মেইনটেইন করতে হবে।" কেন কি বললাম? এই যে আমাদের যে টেম্পারেচার রেগুলেশন, সেটা হচ্ছে
খুবই টাইটলি মেইনটেইনড একটা প্রসেস। কেননা এই টেম্পারেচারের উপরে আমাদের টোটাল বডি মেটাবলিজমটা ডিপেন্ড করতেছে। আমাদের বডি কিভাবে কাজ করবে সেটা ডিপেন্ড করতেছে। যার কারণে এটা খুবই ইম্পোর্টেন্ট। তো যেটা বললাম, বাইরের টেম্পারেচার বেশি, তখন হাইপোথ্যালামাস ইনফরমেশন পাঠায় যে টেম্পারেচার কমাও। টেম্পারেচার লুজিং মেকানিজম কি আছে? সোয়েট করে। ১ নাম্বার হচ্ছে সোয়েটিং, ২ নাম্বার হচ্ছে স্কিন ভেসডাইলেশন। আর এই যে টেম্পারেচার লুজিং মেকানিজম, সেটা মেইনটেইন করতেছে আপনার অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। খুবই ইম্পোর্টেন্ট। আবার বাইরে যদি টেম্পারেচার কম থাকে, তখন সে কি করবে? টেম্পারেচার কনজার্ভ করতে বলবে। বলবে যে টেম্পারেচার বাইরে কম, আমার টেম্পারেচার যেন লুজ না হয়। কিভাবে সেটা করবে? সেটা করবে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন দিয়ে, শিভারিং, নন শিভারিং থার্মোজেনেসিস, বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসবে। কি বিহেভিয়ারাল চেঞ্জ? বাইরে ঠান্ডা, সোয়েটার পরো। পুটিং অন মোর ক্লোথস অর টার্নিং আপ দ্য সেন্ট্রাল হিটিং, অথবা ঘরের সেন্ট্রাল হিটিং অন করে দাও। এখন এই যে জিনিসটা, এরা কে কন্ট্রোল করতেছে? পোস্টেরিয়র হাইপোথ্যালামাস। তাহলে আমি কি বললাম? একটা টেম্পারেচার সেন্সর আছে যারা ডিটারমিন করে যে শরীরের মধ্যে এখন ঠান্ডা দরকার না গরম দরকার। সেই ইনফরমেশনটা হাইপোথ্যালামাসে পাঠায়। হাইপোথ্যালামাস ওই অনুযায়ী ব্যবস্থা নেয়। যদি টেম্পারেচার কমানোর দরকার হয়, তাহলে সে সোয়েটিং করে, ভাসোডাইলেশন করে, যেটা কন্ট্রোল করতেছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। আর যদি শরীরের টেম্পারেচার ধরে রাখতে হয়, তাহলে সে ভেসোকনস্ট্রিকশন করে, শিভারিং, নন শিভারিং থার্মোজেনেসিস করে, বিহেভিয়ারাল চেঞ্জ করে। এটা কে করতেছে? পোস্টেরিয়র হাইপোথ্যালামাস। খুবই ইম্পোর্টেন্ট। এগুলোর প্রত্যেকটা লাইনই ইম্পোর্টেন্ট। যে কন্ট্রোল সেন্টার কে? কিভাবে টেম্পারেচার লুজ করতেছে? সেটা কন্ট্রোল করতেছে হাইপোথ্যালামাসের কোন পার্ট? আবার টেম্পারেচার কনজার্ভ করতেছে কে? সেটা কন্ট্রোল করতেছে হাইপোথ্যালামাসের কোন পার্ট? আরেকটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে বেসাল মেটাবলিক রেট। আমি যেটা বললাম যে আমাদের টেম্পারেচার কনজার্ভ করার আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আপনার বেসাল মেটাবলিক রেট। কিন্তু এই বেসাল মেটাবলিক রেট ক্যান নট বি ইনক্রিজ টু বুস্ট হিট প্রোডাকশন। এটা হিট প্রোডাকশনে অংশগ্রহণ করে না। Shivering is extremely effective, producing up to 6-fold increase in the heat production. তাহলে এই যে হিট প্রোডাকশন, সেই হিট প্রোডাকশনের পার্ট কে? ভেসোকনস্ট্রিকশন, শিভারিং, নন শিভারিং থার্মোজেনেসিস, বিহেভিয়ারাল চেঞ্জ। কিন্তু এখানে বেসাল মেটাবলিক রেট পার্টিসিপেট করে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এমসিকিউর জন্য। আচ্ছা, এখন আসেন, আপনি একটা পেশেন্টকে একে দিলেন হচ্ছে আপনি অ্যানেসথেসিয়া। দিলেন আইভি ইন্ডাকশন, দিলেন অ্যানেসথেসিয়া দিলেন। অ্যানেসথেসিয়া যদি আপনি দিয়ে দেন, তাহলে নরমালি আমরা কি করি? আমরা আমাদের যদি জেনারেল অ্যানেসথেসিয়া দেই, আমরা বলি যে আমাদের টেম্পারেচার কমে। আমাদের টেম্পারেচার মেইনটেইন করতে হয়। টেম্পারেচার কমার উপায়গুলো কি? রেডিয়েশন, কনভেকশন, ইভাপোরেশন, এগুলো যা আছে হাঙ্কি-পাঙ্কি। এখন এই যে টেম্পারেচার কমতেছে, এই উপায়ে কমতেছে কেন? ঘটনাটা কি হচ্ছে? দেখেন, আমাদের টেম্পারেচার কনজার্ভিং এর যে মেকানিজম আছে, ভেসোকনস্ট্রিকশন, সেটা লস হয়ে যাচ্ছে। কেন? আমরা যে আইভি ইন্ডাকশন এজেন্ট দিচ্ছি, আমরা যে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট দিচ্ছি, সবই ভেসোডাইলেটিং ইফেক্ট। তাহলে এই যে ভেসোকনস্ট্রিকশন ইফেক্ট যেটা, সেটা লস হয়ে যাচ্ছে। শিভারিং, নন শিভারিং, এটা টোটালি লস হয়ে যাচ্ছে। আমার যখন পেশেন্ট অ্যানেস্থেটাইজড থাকে, তখন পেশেন্ট শিভার করে না, বা এই যে শিভার করে যে থার্মোজেনেসিস মেইনটেইন করবে, সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। বিহেভিয়ারাল চেঞ্জ তো থাকেই না। যার কারণে দেখা যায়, আপনি যদি পেশেন্টকে জেনারেল অ্যানেসথেসিয়া দেন, তাহলে টেম্পারেচার অবশ্যই কমবে, এবং টেম্পারেচার মেইনটেইন করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, which is a very important part of our anesthetic management. আচ্ছা, এখন আরো যাই। এই যে দেখেন, এতক্ষণ যেটা বলতেছিলাম, আপনি একটা পেশেন্টকে জেনারেল অ্যানেসথেসিয়া দিলেন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এসএবি? এসএবির কথা আসতেছে। সবই আসবে। আচ্ছা, এখন একটা পেশেন্টকে আপনি জেনারেল অ্যানেসথেসিয়া দিলেন। জেনারেল অ্যানেসথেসিয়া দিলে এই যে থার্মোরেগুলেটরি যে মেকানিজম হচ্ছে, সেই থার্মোরেগুলেটরি মেকানিজমে কি ঘটনা ঘটে? একটা দেখেন, নরমালি জেনারেল অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে মাইল্ড হাইপোথার্মিয়াটা নরমাল। কতটুকু মাইল্ড হাইপোথার্মিয়া নরমাল? 34 থেকে 36.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আগে কি বলছিলাম? 36.5 টু 37.5 হচ্ছে গিয়ে আমার সেট পয়েন্ট। কিন্তু এখানে দেখেন সেট পয়েন্টটা কমে গেছে। এটার বিভিন্ন রকম কারণ আছে। ১ নাম্বার কারণ হচ্ছে, পেশেন্টটাকে যখন আপনি প্রি অপারেটিভ রুমে নিয়ে আসেন, হতে পারে আপনার প্রি অপারেটিভ রুমের হিটিং সিস্টেমটা অফ।
প্রি অপারেটিভ রুমের মধ্যে আপনার ঠান্ডা বেশি অথবা আপনার এসি চালানো। পেশেন্ট ঠান্ডা অবস্থায় আছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে গিয়ে পেশেন্ট নরমালি কাপড়-চোপড় পরে থাকে ওয়ার্ডের মধ্যে। কিন্তু যখন আপনি আপনার প্রি অপারেটিভ রুমে নিয়ে আসলেন, তখন পেশেন্টকে আপনি আপনার হসপিটাল গাউন পরায় দিলেন। হসপিটাল গাউন তো খুব থিন একটা জিনিস। যার কারণে হয়তোবা পেশেন্ট আগে থেকে প্রি অপারেটিভ রুমেই পেশেন্ট কোল্ড হয়ে থাকে। ২ নাম্বার হচ্ছে কি যে হাইপোথ্যালামিক সেট পয়েন্ট যেটা, সেটা জেনারেল অ্যানেসথেসিয়াতে কমে যায়। তো বললাম। Normally, the hypothalamus respond to a core temperature below 36.5 degrees Celsius with vasoconstriction. এখন আমরা কি বলছিলাম? টেম্পারেচার রেঞ্জ কত? 36.5 to 37.5 এবং 36.5 যখন হবে, এর কমে যখন যাবে, তখনই সে কি করবে? বলবে হচ্ছে আমার টেম্পারেচার কমে যাচ্ছে, আমার টেম্পারেচার মেইনটেইন করতে হবে। সে কি করবে? সে vasoconstriction করবে। এবং যদি সেটা 36 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন সে শিভারিং করা শুরু করবে। শিভারিং করে টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করবে। এখন আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া এই থ্রেশহোল্ড যেটা, সেটা ইউজুয়ালি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। যেটা বললাম। এখন আবার যেটা বললাম বিহেভিয়ারাল চেঞ্জ। আমরা নরমালি যে জিনিসপত্রগুলো মেইনটেইন করি বিহেভিয়ারালি টেম্পারেচার কনজার্ভ করার জন্য, আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া সেটা টোটালি লস হয়ে যাচ্ছে। মাসল প্যারালাইসিস যদি দেন, শিভারিং আর হচ্ছে না। মোস্ট অ্যানেস্থেটিক ড্রাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভেসোডাইলেটরি ইফেক্ট তাদের। যার কারণে যে ভেসোকনস্ট্রিকশন যেটা দরকার আমার টেম্পারেচার মেইনটেইন করার জন্য, সেটা থাকতেছে না। যার কারণে হাইপোথার্মিয়া হচ্ছে। তাহলে অনেকগুলা আপনার আ আ ইম্পোর্টেন্ট পয়েন্ট আছে যেটা জেনারেল অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কমানোর জন্য ইম্পোর্টেন্ট। এবং ইউজুয়ালি জেনারেল অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে যেই যে সেট পয়েন্ট সেটা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। নরমালি কমে যায়। আচ্ছা, এখন ধরেন জেনারেল অ্যানেসথেসিয়া দিলেন। জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পরে যে পেশেন্টের 36.5 ডিগ্রি সেলসিয়াস জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পরে তার টেম্পারেচার কি 33 হয়ে যাবে? বা কমবে আমি জানি। তাহলে কমে কি 33 হয়ে যাবে বা 32 হয়ে যাবে বা 30 হয়ে যাবে? কমাটা কিভাবে হবে? কমাটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাকে আমরা বলি ট্রাইফেসিক প্যাটার্ন। ৩ টা ওয়েতে সে টেম্পারেচারটা কমাতে থাকবে। কিভাবে? দেখেন, ১ম টা হচ্ছে রিডিস্ট্রিবিউশন ফেজ। ডিস্ট্রিবিউশন ফেজ এ কি হবে? আপনার কোর টেম্পারেচারটা ১ম ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ১ থেকে 1.5 টু 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। কেন কমবে? কারণ হচ্ছে ওই যে vasodilatory ইফেক্ট গুলার জন্য। ১ নাম্বার আমার vasoconstriction এর যে ইফেক্টটা সেটাকে আমরা abolish করে দিচ্ছি জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে। তারপরে আমরা এমন কিছু ড্রাগ ইউস করতেছি যেগুলো vasodilator যার কারণে vasoconstriction এর মাধ্যমে আমার বডি টেম্পারেচার আর মেইনটেইন হবে না। তাহলে কি হচ্ছে? আমার টেম্পারেচার কমে যাচ্ছে। সাথে কি হচ্ছে? যে hypothalamic সেট পয়েন্ট যেটা সেটা কমে যাচ্ছে ফর vasoconstriction যার কারণে নরমালি 36.5 ডিগ্রি সেলসিয়াসে কি হইতো? ভেসোকনস্ট্রিকশন হইতো। কিন্তু আমি বললাম যে জেনারেল অ্যানেসথেসিয়া যদি হয়, জেনারেল অ্যানেসথেসিয়া দিলে হাইপোথ্যালামিক সেট পয়েন্ট অটোমেটিক্যালি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তার মানে আপনার নরমালি 36.5 ডিগ্রি সেলসিয়াসে আগে ভেসোকনস্ট্রিকশন করে সে টেম্পারেচার মেইনটেইন করত। কিন্তু জেনারেল অ্যানেসথেসিয়া দিলে সে ওইটা দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসে আসলে তারপরে সে ভেসোকনস্ট্রিকশন করার কথা শুরু করতে পারে। যার কারণে ইনিশিয়ালি ১ম ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে 1.5 টু 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যাচ্ছে, যাকে আমরা বলি রিডিস্ট্রিবিউশন ফেজ। তারপরে কি? তারপর হচ্ছে লিনিয়ার ফেজ। নেক্সট ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গ্র্যাজুয়ালি ফল করবে। কেন? কারণ হচ্ছে রেডিয়েশন, কনভেকশন, ইভাপোরেশন। এখন এই যে ইভাপোরেশন, এই ইভাপোরেশনটা ডিপেন্ড করতেছে আপনার ডিগ্রি অফ মানে কি ধরনের সার্জারি করতেছেন। আপনি যদি অ্যাবডোমিনাল প্রসিডিউর করেন, আপনার ইনসিশন যদি অনেক বড় হয়, তাহলে এই ইভাপোরেশন এর পরিমাণটা বাড়বে। রেডিয়েশন আপনি প্রিভেন্ট করতে পারবেন কিভাবে? পেশেন্টকে থেকে। আর কনভেকশন আপনি কিভাবে প্রিভেন্ট করবেন? কনভেকশন হচ্ছে গিয়ে আপনি যে আমরা যেটা ফোর্সড ওয়ার্ম এয়ার দেই, ফোর্সড ওয়ার্ম এয়ার দিয়ে যাতে আমার এই যে পেশেন্টের টেম্পারেচার পেশেন্টের সরাসরি উপরে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট এর টেম্পারেচার যেন গরম থাকে। যাতে পেশেন্টের এখান থেকে নরমালি আমরা কি বলছি? যে টেম্পারেচারটা ইউজুয়ালি লো থেকে মানে আপনার হাই থেকে লো এর দিকে চলে যাবে। এখন আপনার এই হচ্ছে আপনার বেড, এই হচ্ছে আপনার পেশেন্ট। আপনার পেশেন্টের উপরের যে এয়ার
পেশেন্টের জাস্ট উপরে যে এয়ার সেটা যদি কোল্ড থাকে তাহলে পেশেন্টের শরীর থেকে টেম্পারেচার সেই এয়ারে চলে যাবে। এখন যদি আপনি কোনো একটা উপায়ে ওই এয়ারটাকে গরম করে দেন তাহলে পেশেন্টের শরীর থেকে আর টেম্পারেচার যাবে না। এটাই হচ্ছে আপনার ফোর্সড ওয়ার্ম এয়ারের প্রিন্সিপাল। এই গেল হচ্ছে আপনার লিনিয়ার ফেজ। লিনিয়ার ফেজ কি বলতেছে? ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত 1 ডিগ্রি সেলসিয়াস করে আপনার গ্র্যাজুয়াল ফল হবে। আর তারপরে ৩ নাম্বারে যেয়ে আপনার কি হবে? প্লাচু ফেজ হবে। যখন প্লাচু ফেজ হবে, কেন প্লাচু ফেজ হবে? কেন সেটা স্ট্রেইট লাইন হয়ে যায়? স্ট্রেইট লাইন হয় কারণ পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন যেটা নরমালি আমরা কি হয় 36.5 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে কি হয়? আমাদের ভেসোকনস্ট্রিকশন হচ্ছে। কিন্তু পেশেন্টকে আমি জেনারেল অ্যানেসথেসিয়া দিছি। পেশেন্টের সেট পয়েন্ট কমে গেছে 34 ডিগ্রি সেলসিয়াসে। ইনিশিয়ালি এটা কমলো, ভেসোকনস্ট্রিকশন স্টার্ট হয়নি, টেম্পারেচার কমতেছে। তারপর আরো একটু কমলো, তখনও ওই 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসেনি। লিনিয়ার ফেজ কমতে থাকতেছে। কিন্তু যখন আপনার ওই পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনার এই যে প্লাটু ফেজে চলে আসবে। অর্থাৎ টেম্পারেচার লুজ এবং টেম্পারেচার গেইনটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এজন্য এটা প্লাটু হয়ে যাচ্ছে। Core temperature reaches a plateau when the rate of heat loss is matched by basal metabolic heat production. তখন হিট প্রোডাকশন এবং হিট লসটা ইকুয়াল হয়ে যাবে। However, in patients who have both general anesthesia and neuroaxial blockade, peripheral vasoconstriction is ineffective and core temperature continues to decline. এখন একটা চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন আসছে যে জেনারেল অ্যানেসথেসিয়া তো এরকম, তাহলে নিউরোঅ্যাক্সিয়াল ব্লকেটে কি হবে? দেখেন, জেনারেল অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে আমি অনেকগুলা জিনিসপত্রকে অ্যাবলিশ করে দিচ্ছি। ভেসোকনস্ট্রিকশনকে অ্যাবলিশ করে দিলাম ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তার বিহেভিয়ারাল যে চেঞ্জ সেটাকে অ্যাবলিশ করে দিলাম। ৩ নাম্বার হচ্ছে শিভারিং নন শিভারিং এর যে মেকানিজম সেটাকে অ্যাবলিশ করে দিলাম। যার কারণে দেখেন এর টেম্পারেচারটা অনেক বেশি কমতেছে। রিডিস্ট্রিবিউশন ফেজ অনেক বেশি কমতেছে, লিনিয়ারও বেশি কমতেছে, জেনারেল অ্যানেসথেসিয়া বেশি কমতেছে। কিন্তু দেখেন নিউরোঅ্যাক্সিয়াল ব্লকে অনেক কম। কমে অবশ্যই কমতেছে কিন্তু কম। কেন? কেননা তার ভেসোকনস্ট্রিকশন একটা পেশেন্টকে আমি যখন নিউরোঅ্যাক্সিয়াল ব্লকে দিচ্ছি তার মানে তার এই যে ভেসোকনস্ট্রিকশন এর ইফেক্ট আমি হাফ ব্লক করতেছি। অর্থাৎ লোয়ার পার্টে ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে স্পাইনাল অ্যানেসথেসিয়া। তাহলে এই লোয়ার পার্টের ভেসোকনস্ট্রিকশন ইফেক্টটা চলে যাচ্ছে। কিন্তু আপার পার্টে তো এখনো আছে। তার বিহেভিয়ারাল চেঞ্জ সে বলতে পারবে যে আমার ঠান্ডা লাগতেছে, আমাকে কিছু কাপড়-চোপড় দাও। সেটাও তার সে মেইনটেইন করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে শিভারিং। এই শিভারিং এর কারণে সে শিভার করে। স্পাইনাল অ্যানেসথেসিয়ার অন্যতম একটা প্রধান কারণ ইভেন আপনি যদি একটা পেশেন্টকে ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দেন এবং ওই পেশেন্টটা যদি প্রি অপারেটিভ রুমে কোল্ড থাকে এ অর্থাৎ মানে পেশেন্টের টেম্পারেচার লস এর যত রকমের ক্রাইটেরিয়া আছে সব ফিলফিল করে এবং পেশেন্টকে যদি একটা ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দেন, ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দেওয়ার সাথে, সাথে পেশেন্ট শিভার শুরু করে দিবে। কেন কি? পেশেন্টের টেম্পারেচার এমনিতে কম। তার উপরে হচ্ছে গিয়ে আরেকটা পার্টের আপনি যে ভেসোকনস্ট্রিকশন এর যে ইফেক্টটা সেটা আপনি নষ্ট করে ফেলছেন, ওখানে ভেসোডাইলেশন হচ্ছে। যার কারণে সে ওই টেম্পারেচারটা মেইনটেইন করার জন্য শিভার করা শুরু করে দেয়। যার কারণে নিউরোঅ্যাক্সিয়াল ব্লক যদি দেন, সেক্ষেত্রে টেম্পারেচার লস জেনারেল অ্যানেসথেসিয়ার চেয়ে কম হবে। আর যদি আপনি জেনারেল অ্যানেসথেসিয়া এবং নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেসথেসিয়া কম্বিনেশন করেন, আপনি ব্লকও দিলেন, আবার জেনারেল অ্যানেসথেসিয়াও দিলেন, সেক্ষেত্রে টেম্পারেচার লুজ এর পরিমাণ অনেক বেশি এবং এই ক্ষেত্রে আপনার নরমালি যে প্লাটু ফেজটা আসে জেনারেল অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে একটা সময়ে যেয়ে সে ধরে ফেলে। ভেসোকনস্ট্রিকশন করে হিট লস এবং হিট জেনারেশনটাকে সে মেইনটেইন করে ফেলে। কিন্তু এক্ষেত্রে জেনারেল অ্যানেসথেসিয়া এবং নিউরোঅ্যাক্সিয়াল ব্লক যদি আপনি সেম করে দেন, তাহলে এই প্লাটু ফেজটা আর হবে না। লিনিয়ার ফেজ অনুযায়ী টেম্পারেচার কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট। এই দেখেন, however, in patients who have both general anesthesia and neuroaxial blockade, peripheral vasoconstriction is ineffective and core temperature continues to decline. তাদের ক্ষেত্রে আর কোনো প্লাটিউ ফেজ থাকবে না। এই গেল আপনার ৩ টা ট্রাইফেসিক প্যাটার্নের হিট লস। এখন এই যে হিট লস হচ্ছে, হাইপোথার্মিয়া হচ্ছে, এই হাইপোথার্মিয়াটা আমার জন্য কেন ইম্পোর্টেন্ট অ্যাজ অ্যান অ্যানেস্থেটিস্ট? এই স্লাইডটা অনেক বেশি ক্লামসি। আমি ইচ্ছা করে ক্লামসি করছি সবকিছু একসাথে আনার জন্য, যাতে পড়ার সময় ১ পেজের মধ্যে আপনি সব জিনিসপত্রগুলা এক নাগাড়ে চোখে দিতে পারেন। ১ম এ আসে কার্ডিওভাস্কুলার।
এই পেশেন্টটার কার্ডিওভাস্কুলার কি চেঞ্জ হবে? তার ব্লাড প্রেশার এবং হার্ট রেট। প্রথম কথা, ব্লাড প্রেশার, হার্ট রেট কমবে। কতটুকু কমবে হার্ট রেট? দেখেন 30 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস এর নিচে যদি হয়, তাহলে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হবে। 30 বিট পার মিনিটের চেয়েও কমে যেতে পারে। তার হাইপোটেনশন হবে। ইসিজিতে আপনি কি পাবেন? ইসিজিতে আপনি পাবেন জে ওয়েভ, খুবই ইম্পোর্টেন্ট। তারপর দেখেন, একটা গেল ব্র্যাডিকার্ডিয়া, জে ওয়েভ। আরেকটা ইসিজির ইম্পোর্টেন্ট জিনিস কি? সেটা হচ্ছে অ্যারিথমিয়া। 28 ডিগ্রি সেলসিয়াস, এখানে 28 ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু দেখেন খুবই ইম্পোর্টেন্ট। 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে ব্র্যাডিকার্ডিয়া হবে। আপনার হার্ট রেট 30 নিচে নেমে যেতে পারে। 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে অ্যারিথমিয়া খুবই কমন। কি ধরনের অ্যারিথমিয়া? স্পন্টেনিয়াস ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে? 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে। ইম্পোর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, টাইটানিকে মানে টাইটানিক ডুবে যত পেশেন্ট মারা গেছে, তার বেশিরভাগই মারা গেছে হচ্ছে হাইপোথার্মিয়ার কারণে। হাইপোথার্মিয়া ইনডিউসড ভিএফ এর কারণে, রাদার দ্যান ড্রাউনিং। ড্রাউনিং এর চেয়ে বেশি মারা গে মানে কজ অফ ডেথ ছিল হচ্ছে আপনার হাইপোথার্মিয়া ইনডিউসড ভিএফ। আচ্ছা, আরেকটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যাবে কোন দিকে? লেফটে। তার মানে কি? লেফটে যাওয়া মানে অক্সিজেন অ্যাফিনিটি বাড়বে, অক্সিজেন অফলোডিং কমবে, ব্লাড ভিসকোসিটি অনেক বেড়ে যাবে। দেখেন, একটা পেশেন্টের ক্ষেত্রে আপনার অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ লেফটে চলে যাচ্ছে। মানে আমার সেলের মধ্যে, পেরিফেরাল সেলের মধ্যে অক্সিজেন নাই। তার মানে আমাকে বেশি ব্লাড ওখানে পাঠাইতে হবে। ২ নাম্বার হচ্ছে ব্লাডের ভিসকোসিটি গেছে বেড়ে। ব্লাডের মানে যেহেতু ব্লাড ঠিক হয়ে গেছে, ওই ব্লাডটাকে পেরিফেরিতে পাঠানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। এই এত কিছু কারণে আপনার মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং ইনফ্রাকশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। কেননা হার্টের উপর অনেক লোড পড়ে। কেন কি? অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ লেফটে সরে গেছে। তার মানে সেল অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন অ্যাফিনিটি অনেক বেশি। তার মানে ওখানে অক্সিজেন পাঠানোর জন্য অনেক বেশি ব্লাড পাঠাইতে হবে। হার্ট কাজ করতেছে বেশি। ব্লাডের ভিসকোসিটি বেড়ে গেছে। ব্লাডটা থিক হয়ে গেছে। ওই থিক ব্লাডটা ওই সেল পর্যন্ত পৌঁছাতে হার্টকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। যার কারণে ইসকেমিয়া ইনফ্রাকশন এর চান্সেস অনেক বেশি বেড়ে যায়। সিএনএস এ কি হয়? দেখেন, কনফিউশন অ্যান্ড ইরিটেবিলিটি অকার উইথ মাইল্ড হাইপোথার্মিয়া। আর একটা জিনিস হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এর টেম্পারেচারের নিচে যদি নেমে যায়, কোর টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে ইলেক্ট্রোএনকেফালোগ্রাম মে বি কনসিস্টেন্ট উইথ ব্রেইন ডেথ। এটাও খুবই ইম্পোর্টেন্ট। তাহলে এখানে আপনার কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে ইম্পোর্টেন্ট হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, জে ওয়েভ, ভিসকোসিটি, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, আপনার আ আম ভিএফ। আর সিএনএস এর ক্ষেত্রে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে ব্রেইন ডেথ, ইলেক্ট্রোএনকেফালোগ্রামটা ব্রেইন ডেথ কে কনসিস্টেন্ট করে। মেটাবলিক কি চেঞ্জ হবে? পার ডিগ্রি টেম্পারেচার ড্রপের সাথে 6% বডি মেটাবলিজম কমতে থাকে। যেহেতু বডি মেটাবলিজম কমতেছে, গ্লুকোজ আপটেক হচ্ছে না, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, এনজাইমেটিক রিডাকশন স্লো হয়ে যাচ্ছে। মানে বডি তো আর কাজ করতেছে না। ওই টেম্পারেচারে এনজাইমেটিক রিডাকশন আর হবে না। যার কারণে আপনি যে ড্রাগ গুলা দিচ্ছেন বডিতে, সেগুলার প্রলংগেশন হচ্ছে। বিশেষ করে মাসল রিল্যাক্সেন্ট। মাসল রিল্যাক্সেন্ট যদি দেন, তাহলে হাইপোথার্মিয়া যদি হয়, তার অ্যাকশন অনেক বেশি প্রলংগেশন হবে। রেনালে কি হবে? আমরা সবাই জানি, টেম্পারেচার যদি কমে, কোল্ড ডায়ালিসিস হবে। হেমাটোলজিক্যাল কি? হাইপোথার্মিয়ার জন্য আপনার প্লেটলেট এবং ক্লটিং ডিসফাংশন হয়। যদিও এটা মাইনর, কিন্তু যেহেতু ক্লটিং ডিসফাংশন হচ্ছে, প্লেটলেট ডিসফাংশন হচ্ছে এবং ব্লাডের ভিসকোসিটি কমে যাচ্ছে, এই সবগুলা মিলায় আপনার হাইপোথার্মিয়া পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের চান্সেস নরমাল পপুলেশনের চেয়ে বেশি হয়। এই হচ্ছে আপনার অ্যাডভার্স ইফেক্ট। কি অ্যাডভার্স ইফেক্ট? কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হচ্ছে, মেটাবলিকে কি হচ্ছে, সিএনএস এ কি হচ্ছে, রেনালে কি হচ্ছে, হেমাটোলজিক্যালি কি হচ্ছে। খুবই ইম্পোর্টেন্ট। এরপরে হচ্ছে, এই যে অ্যাডভার্স ইফেক্ট গুলা কিভাবে আমার ক্লিনিক্যাল রিলেভেন্স এর সাথে আ উম আ আম কোরিলেট করতেছে। দেখেন, ১ নম্বরে ওই যে বললাম কার্ডিওভাস্কুলার ইফেক্ট এ মায়োকার্ডিয়াল যত ধরনের চেঞ্জ হচ্ছে, এগুলার কারণে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা এবং অ্যারিথমিয়ার চান্সেস অনেক বেড়ে যায়। ইনক্রিজ ইন্ট্রাঅপারেটিভ ব্লাড লস অ্যান্ড ইনক্রিজ রিকোয়ারমেন্ট ফর ট্রান্সফিউশন। কেন বললাম? ওই যে হেমাটোলজিক্যাল চেঞ্জ গুলো হচ্ছে সেগুলোর কারণে। ইনক্রিজ এভিডেন্স অফ পোস্ট অপারেটিভ ওন ইনফেকশন, প্রলং পোস্ট অপারেটিভ রিকভারি অ্যান্ড প্রলং হসপিটাল স্টে। খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমরা কি করব তাহলে?
অ্যানেসথেসিয়া দেওয়ার পরে আমাদের কাজ কি এই জিনিসপত্রগুলা প্রিভেন্ট করার জন্য? ১ নাম্বার অ্যাক্টিভ ওয়ার্মিং উইথ ফোর্সড এয়ার ওয়ার্মার অ্যান্ড হিটেড ম্যাট্রেস, ওয়ার্মিং অফ দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যান্ড ব্লাড, হিউমিডিফিকেশন অফ ইন্সপায়ার্ড গ্যাসেস। এই কাজগুলো আমরা করতে পারি। এখন নাইস গাইডলাইন বলে যে কিছু তারা কিছু রেকমেন্ডেশন দিয়ে দিছে। যে কোন পেশেন্ট গুলো হাইয়ার রিস্ক এবং এদের ক্ষেত্রে আমার কি করতে হবে? দেখেন বলছে হচ্ছে হাইয়ার রিস্ক পেশেন্ট কোনগুলা? যদি এই নিচের এই অ্যা অ্যা পয়েন্ট গুলোর মধ্যে যদি কোন ২ টা পয়েন্ট থাকে তাহলে ওই পেশেন্টটা হাইপোথার্মিয়ার জন্য হাইয়ার রিস্ক। নাম্বার 1 হচ্ছে ASA 2 or above, প্রি অপারেটিভ টেম্পারেচার যদি 36 ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে কম থাকে। কম্বাইন্ড রিজিওনাল অ্যানেসথেসিয়া, জেনারেল অ্যানেসথেসিয়া। কেন? এর আগে ডিফাইন করছি। ইন্টারমিডিয়েট অর মেজর সার্জারি এট রিস্ক অফ সিভিয়ার কমপ্লিকেশন। তাহলে আপনারা কি করবেন? নিড ফোর্সড এয়ার ওয়ার্মিং ইফ হাইয়ার রিস্ক অফ সার্জারি, ইফ হাইয়ার রিস্ক অর সার্জারি গ্রেটার দ্যান 30 মিনিট। যেকোনো হাইয়ার রিস্ক সার্জারি অথবা যে সার্জারি 30 মিনিটের বেশি হবে তাদের ক্ষেত্রে আপনার ফোর্সড ওয়ার্ম এয়ার দিতে হবে ব্ল্যাঙ্কেট। টেম্পারেচার শুড বি মেজার্ড এভরি 30 মিনিট। টেম্পারেচার মেজারমেন্ট করতে হবে এবং যদি আপনি 500 ml এর বেশি আইভি ফ্লুইড দেন সেটাকে ওয়ার্ম করে দিতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার টেম্পারেচার রিলেটেড জিনিসপত্র। এখন পরীক্ষার জন্য আরো কিছু জিনিসপত্র ইম্পোর্টেন্ট। যেমন একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে একটা হাইপোথার্মিয়ার পেশেন্ট আছে, সেই হাইপোথার্মিয়ার পেশেন্টের আপনার এবিজি করতে হবে। সেই হাইপোথার্মিয়ার পেশেন্টের এবিজি যদি আপনি করেন, সেই এবিজি তে ফাইন্ডিংস আপনি কি পাবেন? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। সেটা আমি এজন্য এই কারণে নিয়ে আসলাম। দেখেন এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারের সাথে আপনার সলিউবিলিটির খুবই ঘোরতর সম্পর্ক। ১ম কথা হচ্ছে পিএইচ যেটা সেটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়? প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার সাথে 0.015 ইউনিট করে আপনার পিএইচ বাড়তে থাকে। সরি কমতে থাকে। টেম্পারেচার বাড়বে, পিএইচ কমবে। এখন নরমালি আমার এই যে এবিজি করা হচ্ছে সেটা হচ্ছে আপনার 37 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে করা হয়। এটা স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। কেননা না হলে ওই যে যে টেম্পারেচার যে চেঞ্জ গুলো হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ এর সাথে 0.015 ইউনিট করে পিএইচ ফল হচ্ছে। নাহলে এই জিনিসগুলা ক্যালিব্রেশন এ ঝামেলা হবে। সেজন্য এখানে সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। এখন আপনার solubility of gases decreases with increasing temperature. আপনার টেম্পারেচার যত বাড়বে, আপনার solubility তত কমতে থাকবে। অর্থাৎ ওই যে আপনার টেম্পারেচার বাড়ার সাথে ওই গ্যাসগুলা evaporate হতে থাকবে। solubility কমতে থাকবে। ওই গ্যাস ধরেন একটা লিকুইড, এই লিকুইডের মধ্যে গ্যাসটা আর থাকবে না, গ্যাসটা তখন বাইর হয়ে যেতে থাকবে। এখন একটা পেশেন্টের হচ্ছে আপনার ধরেন 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওকে যখন আপনি ব্লাড নিলেন ওর কাছ থেকে ব্লাডটা নিয়ে আপনি এবিজি করলেন। এটার টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি 36 ডিগ্রি সেলসিয়াস একটা পেশেন্ট অথবা 35 ডিগ্রি সেলসিয়াসের একটা পেশেন্টের ব্লাড নিয়ে আপনি এবিজি যদি করেন তাহলে বাই ডেফিনিশন কি হবে? সলিউবিলিটি কি হবে? যেহেতু টেম্পারেচার বাড়ায় দিচ্ছেন, সলিউবিলিটি বেড়ে যাবে। সলিউবিলিটি কমে যাবে। মানে হচ্ছে আমার শরীরের যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সেটা আর ব্লাডে থাকবে না। সেটা তখন ব্লাড থেকে বের হয়ে যাবে। তখন কি হবে? আমরা কি বুঝতে পারবো? আমরা কি পাবো? রেজাল্ট কি পাবো? রেজাল্ট পাবো falsely elevated PO2 and PCO2 and falsely low pH। এই জিনিসগুলো আমরা পাবো যদি একটা হাইপোথার্মিক পেশেন্টের ব্লাড নিয়ে আমরা এবিজি করি at the 37 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ হচ্ছে সলিউবিলিটি। আপনি টেম্পারেচার যত বাড়াবেন সলিউবিলিটি তত কমবে। মানে ওই গ্যাসটা ওই ব্লাডের মধ্যে থেকে বের হয়ে যেতে থাকবে। যার কারণে আমরা falsely elevated PO2 পাবো, falsely elevated PCO2 পাবো এবং পিএইচ লো পাবো। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষাতে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এটা থেকে আসছে। যে যদি হাইপোথার্মিক পেশেন্ট এর ক্ষেত্রে এবিজি করলে কি চেঞ্জ হয়? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার হাইপোথার্মিয়া যদি হয় তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট এর ক্ষেত্রে কি চেঞ্জ হবে? এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটাও পরীক্ষাতে এর আগে আসছে। যে অ্যাক্সিডেন্টাল হাইপোথার্মিয়া যদি হয় তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট এর ক্ষেত্রে আপনি কি চেঞ্জ গুলা করবেন? নরমালি কি করা হয় যে অ্যাসেস কোর টেম্পারেচার উইথ লো রিডিং থার্মোমিটার। যদি একটা পেশেন্ট আপনার কাছে আসে
যে কার্ডিয়াক অ্যারেস্ট হইছে বিকজ অফ হাইপোথার্মিয়া, অ্যাক্সিডেন্টাল হাইপোথার্মিয়া, সেক্ষেত্রে সেই পেশেন্টের টেম্পারেচার মাপতে হবে লো রিডিং থার্মোমিটার দিয়ে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে গিয়ে আপনার নরমালি আমরা কি করি? নরমালি আমরা দেখি হচ্ছে গিয়ে যে সাইন অফ লাইফ আছে কিনা। নট মোর দ্যান 10 সেকেন্ডস। কিন্তু হাইপোথার্মিয়া পেশেন্টের ক্ষেত্রে সেটা দেখতে হবে আপ টু 1 মিনিট। তারপর আপনার ইম্পোর্টেন্ট যে জিনিসটা, hypothermic cardiac arrest patient should receive continuous CPR during transfer. Chest compression and ventilation rate should not be different to CPR in normothermic patient. Consider the use of mechanical chest compression device if prolonged CPR is needed. Continuous CPR দিতে হবে। আরেকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা দেখেন, যদি VF persist after 3 shock, delay further attempt until the core temperature is more than 30 degrees Celsius. হাইপোথার্মিয়া পেশেন্ট আসলো, আপনার হচ্ছে শকেবল রিদম দেখাচ্ছে, আপনি শক দিলেন। চেস্ট কম্প্রেশন করলেন, ২ মিনিট পরে রিদম চেক করলেন, আবার শকেবল রিদম দেখাচ্ছে, সেকেন্ড শক দিলেন। ১ম শক দিলেন, সেকেন্ড শক দিলেন। দেওয়ার পরে আবার সিপিআর স্টার্ট করলেন। সিপিআর স্টার্ট করার পরে ২ মিনিট পরে আপনি আবার রিদম চেক করলেন। রিদম চেক করে আবার শকেবল রিদম পাইলেন। আবার দিলেন আপনার আ আ আ আ শক। থার্ড শক হয়ে গেল। থার্ড শকের পরে কি করা হয়? থার্ড শকের পরে ইউজুয়ালি দেওয়া হয় অ্যাড্রিনালিন দেওয়া হয়, অ্যামাইডোরান দেওয়া হয়। এই কথাটাতে আসতেছি। কিন্তু এই হাইপোথার্মিয়া পেশেন্টের ক্ষেত্রে থার্ড শকের পরেও যদি ভিএফ পারসিস্ট করে তাহলে আর শক দেওয়ার প্রয়োজন নাই। আপনি সিপিআর কন্টিনিউ করেন কতক্ষণ পর্যন্ত? আনটিল 30 ডিগ্রি সেলসিয়াস এর উপরে টেম্পারেচার উঠে। তারপরে দেখেন আমরা কি বলছিলাম থার্ড শকের পরে ইউজুয়ালি অ্যাড্রিনালিন, অ্যামাইডোরান দিতে হয়। কিন্তু এখানে বলছে withhold adrenaline if the core temperature is less than 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস এর কমে যদি হয় আপনি অ্যাড্রিনালিন দিবেন না। ইনক্রিজ অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারভাল। ইউজুয়ালি অ্যাড্রিনালিন আমরা দেই 3 to 5 মিনিট পর, পর এটা আমরা কন্টিনিউ করি। কিন্তু হাইপোথার্মিয়া পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি যদি টেম্পারেচার 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওই ডিউরেশনটা হবে 6 to 10 মিনিটস। Hypothermic cardiac arrest এর ক্ষেত্রে rewarming should be performed with ECLS, preferably with extracorporeal membrane oxygenation over cardiopulmonary bypass. এটা হচ্ছে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে নরমাল যে আমরা নরমাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের চেঞ্জ। সবচেয়ে ইম্পোর্টেন্ট কি? লো রিডিং থার্মোমিটার দিয়ে আমার টেম্পারেচার চেক করতে হবে। আপনার ভাইটাল সাইন্স চেক করতে হবে ১ মিনিট ধরে। আপনি যদি কন্টিনিউয়াস সিপিআর দিয়ে যেতে হবে। যদি 30 ডিগ্রি সেলসিয়াস এর আ আ অ কমে থাকে তাহলে যদি হাইপোথার্মিয়া হয় এবং ভিএফ থাকে আপনি ৩ শক দেওয়ার পরেও কোন চেঞ্জ হলেন না, তাহলে আর শক দেওয়ার দরকার নাই আনটিল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস এর উপরে ওঠে। 30 ডিগ্রি সেলসিয়াস এর নিচে যদি টেম্পারেচার থাকে তাহলে অ্যাড্রিনালিন দেয়া যাবে না। 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার হয়, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড্রিনালিন যেটা দিচ্ছেন, নরমালি আমরা 3 to 5 মিনিটস পর, পর দেই। তখন দিতে হবে 6 to 10 মিনিটস পর, পর।